নমস্কার, আমি চন্দ্রা। আজ থেকে আপনাদেরকে নিয়মিত গল্প শোনানোর চেষ্টা করব। আমার মনে হয় বর্তমান সময়ে প্রত্যেকটি মানুষ ভীষণ ব্যস্ত হয়ে পড়ছেন, তাই নিয়ম করে গল্পের বইয়ের পাতায় চোখ রাখার সময় আমাদের কারোর হাতেই নেই। কিন্তু আমরা বাঙালিরা বরাবরই গল্প করতে বা গল্প শুনতে ভীষণই পছন্দ করি। তাই আপনাদের গল্প শোনার ইচ্ছাটাকে বজায় রাখার জন্য আমার একটি ছোট্ট প্রচেষ্টা মাত্র। আমি যে কোনো গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের শোনাতে চাই, তবে সেটি একদিনে নয়, গল্পকে বিভিন্ন অংশে বা পর্বের মাধ্যমে। আশা করব আপনাদের গল্প শুনতে ভালো লাগবে। যেহেতু আজ শ্রাবণ মাসের 22 তারিখ, অর্থাৎ 22শে শ্রাবণ, তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকীতে তাঁকে প্রণাম জানিয়ে তাঁরই লেখা সমাপ্তি গল্পটি পড়তে শুরু করলাম। আপনারা আমার সাথে থাকবেন এবং গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো তা আমাকে জানাবেন। শুরু করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সমাপ্তি। অপূর্ব কৃষ্ণ বিএ পাশ করিয়া কলিকাতা হইতে দেশে ফিরিয়া আসিতেছেন। নদীটি ক্ষুদ্র, বর্ষা অন্তে প্রায় শুকাইয়া যায়। এখন শ্রাবণ মাসের শেষে জলে ভরিয়া উঠিয়া একেবারে গ্রামের বেড়া ও বাঁশঝাড়ের তলদেশ চুম্বন করিয়া চলিয়াছে। বহুদিন ঘন বর্ষার পরে আজ মেঘমুক্ত আকাশে রৌদ্র দেখা দিয়াছে। নৌকায় আসীন অপূর্ব কৃষ্ণের মনের ভিতরকার একখানি ছবি যদি দেখিতে পাইতাম, তবে দেখিতাম সেখানে এই যুবকের মানস নদী নববর্ষার কূলে কূলে ভরিয়া আলোকে জলজল এবং বাতাসে ছলছল করিয়া উঠিতেছে। নৌকা যথাস্থানে ঘাটে আসিয়া লাগিল। নদীর তীর হইতে অপূর্বদের বাড়ির পাকা ছাদ গাছের অন্তরাল দিয়া দেখা যাইতেছে। অপূর্বর আগমন সংবাদ বাড়ির কেহ জানিত না, সেই জন্য ঘাটে লোক আসে নাই। মাঝি ব্যাগ লইতে উদ্যত হইলে অপূর্ব তাহাকে নিবারণ করিয়া নিজেই ব্যাগ হাতে লইয়া আনন্দ ভরে তাড়াতাড়ি নামিয়া পড়িল। নামিবা মাত্র তীরে ছিল পিছল। ব্যাগ সমেত অপূর্ব কাদায় পড়িয়া গেল। যেমন পড়া অমনি কোথা হইতে এক সুমিষ্ট উচ্চ কণ্ঠে তরল হাস্যলহরী উচ্ছ্বসিত হইয়া নিকটবর্তী অশ্বত্থ গাছের পাখিগুলিকে সচকিত করিয়া দিল। অপূর্ব অত্যন্ত লজ্জিত হইয়া তাড়াতাড়ি আত্মসংবরণ করিয়া চাহিয়া দেখিল তীরে মহাজনের নৌকা হইতে নূতন ইট রাশীকৃত করিয়া নামাইয়া রাখা হইয়াছে। তাহারই উপর বসিয়া একটি মেয়ে হাস্যাবেগে এখনই শতধা হইয়া যাইবে এমনই মনে হইতেছে। অপূর্ব চিনিতে পারিল তাহাদেরই নূতন প্রতিবেশিনীর মেয়ে মৃন্ময়ী। দূরে বড় নদীর ধারে ইহাদের বাড়ি ছিল। সেখানে নদীর ভাঙনে দেশ ত্যাগ করিয়া বছর 2-3 হইল এই গ্রামে আসিয়া বাস করিতেছে। এই মেয়েটির অখ্যাতির কথা অনেক শুনিতে পাওয়া যায়। পুরুষ গ্রামবাসীরা স্নেহভরে ইহাকে পাগলি বলে, কিন্তু গ্রামের গৃহিণীরা ইহার উচ্ছৃঙ্খল স্বভাবে সর্বদা ভীত, চিন্তিত, শঙ্কান্বিত। গ্রামের যত ছেলেদের সহিত ইহার খেলা। সমবয়সী মেয়েদের প্রতি অবজ্ঞার সীমা নাই। শিশুরাজ্যে এই মেয়েটির একটি ছোটখাটো বর্গীর উপদ্রব বলিলেই হয়। বাপের আদরের মেয়ে কিনা, সেই জন্য ইহার এতটা দুর্দান্ত প্রতাপ। এই সম্বন্ধে বন্ধুদের নিকট মৃন্ময়ীর মা স্বামীর বিরুদ্ধে সর্বদা অভিযোগ করিতে ছাড়িত না, অথচ বাপ ইহাকে ভালোবাসে। বাপ কাছে থাকিলে মৃন্ময়ীর চোখে অশ্রুবিন্দু তাহার অন্তরে বড়ই বাজিত। ইহাই মনে করিয়া প্রবাসী স্বামীকে স্মরণপূর্বক মৃন্ময়ীর মা মেয়েকে কিছুতেই কাঁদাইতে পারিত না। মৃন্ময়ী দেখিতে শ্যামবর্ণ,
ছোট কোঁকড়া চুল পিঠ পর্যন্ত পড়িয়াছে, ঠিক যেন বালকের মতো মুখের ভাব। মস্ত মস্ত দুটি কালো চক্ষুতে না আছে লজ্জা, না আছে ভয়, না আছে হতভাব লীলার লেশ মাত্র। শরীর দীর্ঘ, পরিপুষ্ট, সুস্থ সবল, কিন্তু তাহার বয়স অধিক কি অল্প সে প্রশ্ন কাহারও মনে উদয় হয় না। যদি হইতো তবে এখনো অবিবাহিত আছে বলিয়া লোকে তাহার পিতামাতাকে নিন্দা করিত। গ্রামে বিদেশি জমিদারের নৌকা কালক্রমে যেদিন ঘাটে আসিয়া লাগে, সেদিন গ্রামের লোকেরা সম্ভ্রমে শশব্যস্ত হইয়া ওঠে। ঘাটের মেয়েদের মুখরঙ্গ ভঙ্গিতে অকস্মাৎ নাসাগ্রভাগ পর্যন্ত যবনিকা পতন হয়। কিন্তু মৃন্ময়ী কোথা হইতে একটা উলঙ্গ শিশুকে কোলে লইয়া কোঁকড়া চুলগুলি পিঠে দোলাইয়া ছুটিয়া ঘাটে আসিয়া উপস্থিত। যে দেশে ব্যাধ নাই, বিপদ নাই, সেই দেশের হরিণ শিশুর মতো নির্ভীক কৌতূহলে দাঁড়াইয়া চাহিয়া চাহিয়া দেখিতে থাকে। অবশেষে আপন দলের বালক সঙ্গীদের নিকট ফিরিয়া গিয়া এই নবাগতা প্রাণীর আচরণ ব্যবহার সম্বন্ধে বিস্তর বাহুল্য বর্ণনা করে। আমাদের অপূর্ব ইতিপূর্বে ছুটি উপলক্ষে বাড়ি আসিয়া এই বন্ধনবিহীন বালকটিকে 2-4 বার দেখিয়াছে এবং অবকাশের সময়, এমনকি অনাবসাকের সময়ও ইহার সম্বন্ধে চিন্তা করিয়াছে। পৃথিবীতে অনেক মুখ চোখে পড়ে, কিন্তু এক একটি মুখ বলা কহা নাই একেবারে মনের মধ্যে গিয়া উত্তীর্ণ হয়। সে কেবল সৌন্দর্যের জন্য নহে, আর একটা কি গুণ আছে, সে গুণটি বোধ করি স্বচ্ছতা। অধিকাংশ মুখের মধ্যেই মনুষ্য প্রকৃতিটি আপনাকে পরিস্ফুট প্রকাশ করিতে পারে না। যে মুখে সেই অন্তর্গুহাবাসী রহস্যময় লোকটি অবাধে বাহির হইয়া দেখা দেয়, সে মুখ সহস্রের মধ্যে চোখে পড়ে এবং এক পলকে মনের মুদ্রিত হইয়া যায়। এই বালিকার মুখে চোখে একটি দুরন্ত অবাধ্য নারী প্রকৃতি উন্মুক্ত বেগবান অরণ্য মৃগের মতো সর্বদা দেখা দেয়, খেলা করে। সেই জন্য এই জীবন চঞ্চল মুখখানি একবার দেখিলে আর সহজে ভোলা যায় না। পাঠক দিগকে বলা বাহুল্য, মৃন্ময়ীর কৌতুক হাস্যধ্বনি যতই সুমিষ্ট হোক, দুর্ভাগা অপূর্বর পক্ষে কিঞ্চিত ক্লেশদায়ক হইয়াছিল। সে তাড়াতাড়ি মাঝির হাতে ব্যাগ সমর্পণ করিয়া রক্তিম মুখে দ্রুত বেগে গৃহ অভিমুখে চলিতে লাগিল। আয়োজনটি অতি সুন্দর ছিল। নদীর তীর, গাছের ছায়া, পাখির গান, প্রভাতের রৌদ্র, 20 বৎসর বয়স। অবশ্য ইটের স্তূপটা তেমন উল্লেখযোগ্য নহে, কিন্তু যে ব্যক্তি তাহার উপর বসিয়াছিল সে এই শুষ্ক কঠিন আসনের প্রতিও একটি মনোরম শ্রী বিস্তার করিয়াছিল। হায়, এমন দৃশ্যের মধ্যে প্রথম পদক্ষেপ মাত্রেই যে সমস্ত কবিত্ব প্রহসনে পরিণত হয়, ইহা অপেক্ষা অদৃষ্টের নিষ্ঠুরতা আর কি হইতে পারে। যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিক জাগায়ে সেই শাখারে। যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিক জাগায়ে সেই শাখারে। যা কিছু জীর্ণ আমার, দীর্ণ আমার জীবন হারা, তাহারি স্তরে স্তরে পড়ুক ঝরে সুরের ধারা।